মেইনলি আমি B1 B2 ভিসার ক্ষেত্রে আমি দুইটা ক্যাটাগরি বলবো, যারা হলো একটা হলো ডিপেন্ডেন্ট ভিসা আর একটা হলো রিপিট ভিসা, আর একটা লাস্ট যে ক্যাটাগরি সেটা হলো ইনভাইটেশন, প্রপার ইনভাইটেশন। এই তিন ক্যাটাগরিতে ইউএসের B1 B2 ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। তারা মূলত দেখে যে এখানে যে মেইন পার্সন হাজব্যান্ড যে সে ঠিকমতো পৌঁছাইছে না, ঠিকমতো গিয়েছে কিনা, তার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে কিনা, তার কোনো প্রবলেম না থাকলে Hello viewers, Assalamualaikum. This is Joel from Joel Bucket List. This is another informative video. আমি এখন আছি ইউএসএ নায়াগ্রা ফলস এরিয়াতে। আমার পিছনে যত বিল্ডিং দেখা যাচ্ছে এগুলো সবই কানাডার অন্তর্গত। মূলত এই ফলসের ওপাশেই হলো কানাডা। তো আমি আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য ইনফরমেটিভ ভিডিওটা বানাইলাম যে ইউএসএর ভিসা নীতি অনুসারে কোন ধরনের কোন ক্যাটাগরির ভিসা পাওয়াটা বেশ সহজ বা রেশিও অনেক হাই। এটা আমি আমার স্বচক্ষে দেখা এবং বাস্তব অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আপনার সাথে শেয়ার করতেছি। মেইনলি আমি B1 B2 ভিসার ক্ষেত্রে আমি দুইটা ক্যাটাগরি বলবো, যারা হলো একটা হলো ডিপেন্ডেন্ট ভিসা আর একটা হলো রিপিট ভিসা, আর একটা লাস্ট যে ক্যাটাগরি সেটা হলো ইনভাইটেশন, প্রপার ইনভাইটেশন। এই তিন ক্যাটাগরিতে ইউএসএর B1 B2 ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। তো প্রথমে যদি আমি যেটা বলি ডিপেন্ডেন্ট ভিসা, সাপোজ একজন মানুষ, একজন লোক যে ইউএসএতে B1 B2 ভিসা পাইছে, তার যোগ্যতায় সে ইউএসএ ভ্রমণ করছে একবার দুইবার, ভ্রমণ করার পরে সে যদি তার ওয়াইফ, এটা ওয়াইফের ক্ষেত্রে হতে পারে, তার চাইল্ডের ক্ষেত্রে হইতে পারে, যদি সে অ্যাপ্লাই করে তখন তার জন্য ভিসা পাওয়াটা বেশ সহজ। এ ব্যাপারে আমার পৃথক ভিডিও আছে, তারপরেও বলি যদি হাজব্যান্ডের ইউএসএ ভ্রমণ থাকে একবার দুইবার, সে যদি সঠিক সময় সঠিকভাবে ইউএসএ ভ্রমণ করে থাকে, কোনো রকম কোনো সমস্যা না হয়, কোনো ওভার স্টে না করে থাকে, সেই ক্ষেত্রে একবার দুইবার ভ্রমণ করার পরে তার ওয়াইফ এবং বাচ্চাকে সে দাঁড়া করাইলে সেখানে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তারা মূলত দেখে যে এখানে যে মেইন পার্সন হাজব্যান্ড যে সে ঠিকমতো পৌঁছাইছে না, ঠিকমতো গিয়েছে কিনা, তার কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে কিনা, তার কোনো প্রবলেম না থাকলে হাজব্যান্ড ওয়াইফকে জাস্ট তাদের ফ্যামিলি বন্ডিংটা চেক করেই ভিসা দিয়ে দেয়। হয়তো জিজ্ঞেস করতে পারে আপনার হাজব্যান্ড সহ আপনি কয়টা দেশ ভ্রমণ করছেন, আপনাদের সে হয়তো চেক করতে পারে যে আপনার কোনো ফ্যামিলি বাইন্ডিং আছে কিনা, যেমন বাবা মা আছে কিনা, বাচ্চারা সহ যদি অ্যাপ্লাই করে থাকে বাবা মা আছে কিনা, সে এইটু কোশ্চেন করে ভিসা দেওয়া যায়। এবং এই ভিসা রেশিও অনেক হাই, আমার জানার মধ্যে প্রায় 100%-এর কাছাকাছি। তো 2 নম্বর হলো কোনো ছেলে যদি বা মেয়ে যদি এখানে স্টুডেন্ট ভিসায় আছে এবং তার বাবা মা যদি তাকে দেখতে যায়, সেই ক্ষেত্রে ভিসা রেশিও অনেক হাই। জাস্ট শুধু ছেলে বা মেয়ের I-20 ডকুমেন্টটা চেক করে তারা ভিসা মোটামুটি দিয়ে দেয়। তো এই যে ভিসা ক্যাটাগরি বা ভিসা পাওয়ার সম্বন্ধে যেগুলো বলতেছি এগুলো কিন্তু শুধুমাত্র ইউএসএর জন্য। এটা বলার কারণ হলো ইউএসএ, ইউকে এদের কিন্তু ভিসা নীতি পুরাই ভিন্ন। তো আমার এক দেশের নীতি অনুসারে যদি প্রিপারেশন নিয়ে আরেক দেশে অ্যাপ্লাই করেন সেখানে রেজাল্টটা ভিন্ন আসতে পারে। তো স্টুডেন্টদের বাবা মা নেওয়াটা এখানে অনেক সহজ, এখানে ভিসা রেশিও অনেক হাই, মোটামুটি 100%-এর কাছাকাছি।
আর 3 নম্বর হয় যদি রিপিটেড হয়, যদি একজন মানুষ সে ইউএসএ 5 বছরের ভিসা পাওয়ার পরে সে 2বার 1বার ভ্রমণ করে এবং তার ভ্রমণে যদি কোনো সমস্যা না থাকে, দ্বিতীয়বার যখন সে আবার অ্যাপ্লাই করে ড্রপ বক্সে অ্যাপ্লাই করলে সেখানে মোটামুটি ভিসা রেশিও অনেক হাই এবং ভিসা হওয়ার অনেক হাই। তো এই ডিপেন্ডেন্ট ভিসা এবং রিপিট ভিসা দুইটা আমি বললাম যে এই ক্ষেত্রে ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ইউএসএ B1 B2 ভিসার ক্ষেত্রে। 3 নম্বর যেটা বললো স্ট্রং ইনভাইটেশন বলতে আমার জানা মতে আছে এরকম যে নাসা থেকে ইনভাইটেশন পাইছে, নর্থ সাউথের একটা গ্রুপ নাসা থেকে ইনভাইটেশন নিয়ে তারা ওখানে একটা রোবোটিক্স কম্পিটিশনে যাবে। সে দাঁড়ানোর পরে একটা মেয়ে 4টা ছেলে একটা গ্রুপ নিয়ে দাঁড়াইছিল। তো প্রথমবার তাদেরকে শুধু মেয়েটাকে ভিসা দিছে আর ছেলে 4টাকে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিংয়ে রাখছে। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসিং মানে হলো সেটা তারা আরও বেশি ইনভেস্টিগেট করবে। আনফর্চুনেটলি ওই কম্পিটিশনের ডেট চলে আসে, তাদের ইনভেস্টিগেশন শেষ হয়নি বলে প্রথমবার তারা ভিসাটা পায় না। তো পরের বছর আবার সেই সেম কম্পিটিশনে তারা অ্যাপ্লাই করে এবং পরের বছর কিন্তু সবাইকে ভিসা দিয়ে দেয়। তো এরকম যদি স্ট্রং ইনভাইটেশন থাকে, যেমন নাসা হলো খুবই বিখ্যাত একটা সংস্থা, এরকম যদি বিখ্যাত কোনো সংস্থার যেমন মাইক্রোসফট বা এই টাইপের যদি বিখ্যাত সংস্থা যদি পায় ইনভাইটেশন যদি থাকে, তাদের ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়া হলো আমার আরেকটা অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করি। আমার এক ফ্রেন্ড, আমি যখন জব করি সেখানে আমাদের একটা ইউরোপ ট্রিপের ব্যবস্থা করছিল কোম্পানি থেকে। সেখানে আমার ফ্রেন্ড সেও অ্যাপ্লাই করছিল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ হিসাবে, এবং সত্যি কথা বলতে তাদের ইনভাইটেশন স্ট্রং ছিল বলেই সে কিন্তু ফ্রেশ পাসপোর্টে সুইজারল্যান্ড এম্বাসি থেকে সুইজারল্যান্ডের ভিসা পেয়েছে। সো প্রপার ডকুমেন্টেশন যদি কোম্পানির থেকে ফরওয়ার্ডিং লেটার, যে কোম্পানি থেকে ইনভাইটেশন আসছে সেটা যদি রিনাউন্ড কোম্পানি হয়, তারা যদি এভাবে ফরওয়ার্ডিং করে দেয়, তো ফ্রেশ পাসপোর্টেও কিন্তু সুইজারল্যান্ডের ভিসা পাইছে। আর এটা আমার নিজের চোখে থাকে। ঠিক তেমনি ইউএসের ক্ষেত্রেও যদি এরকম নাসা, মাইক্রোসফট এই টাইপের কোনো রিনাউন্ড কোম্পানি থেকে যদি পাওয়া যায়, ইনভাইটেশন পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু ফ্রেশ পাসপোর্টেও ভিসা পাওয়া সম্ভব। তো আমি যেটা বললাম এটা হলো ডিপেন্ডেন্ট ভিসা, আর এটা হলো রিপিট ভিসা, আর 3 নম্বর হলো এই স্ট্রং ইনভাইটেশন। এই 3 প্রকারের ভিসা দেশে কিন্তু অলমোস্ট 100% যদি প্রপারলি সেটা প্রপারলি প্রেজেন্টেশন করে অ্যাপ্লাই করা যায়। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার সাথে আমাকে সহযোগিতা করবেন, তাহলে আমি এরকম আরও ইনফরমেটিভ ভিডিও আপনাকে দেওয়ার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ।